আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধক্ষেত্রে ৫৫,০০০ ইউক্রেনীয় সেনা নিহত, জেলেনস্কি। ধ্বংসস্তূপের নিচে মানবতা, গাজায় অব্যাহত সংঘাত ও বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। রে ডালিও সতর্ক করেছেন বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, অর্থ একটি মারাত্মক অস্ত্র। যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু, খামেনি। যুদ্ধ কি শুরু? মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দীর্ঘমেয়াদী সংঘাত নিয়ে আজকের প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বিবৃতি, যেখানে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে এই রক্তক্ষয়ী যুদ্ধে তাদের অন্তত ৫৫,০০০ সেনা নিহত হয়েছেন, যা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধের শুরু থেকেই উভয় পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশে কিছুটা অনাগ্রহী ছিল, কারণ যুদ্ধের ময়দানে সেনাসদস্যদের মনোবল ধরে রাখা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান শক্তিশালী রাখাটা একটি বড় কৌশলগত বিষয়। কিন্তু জেলেনস্কির এই হঠাৎ সংখ্যা প্রকাশ করার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরও বেশি সামরিক সহায়তা, বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য ইউক্রেন হয়তো এখন তাদের ত্যাগের এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রটি তুলে ধরতে চাইছে, যাতে করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে তারা কতটা চড়া মূল্য দিচ্ছে এবং তাদের এখনই আরও জোরালো সমর্থন প্রয়োজন। ৫৫,০০০ মানুষের প্রাণহানি কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এর পেছনে রয়েছে হাজার হাজার পরিবারের কান্না এবং একটি প্রজন্মের বিশাল অংশ হারিয়ে ফেলার বেদনা, যা ইউক্রেনের ভবিষ্যৎ ডেমোগ্রাফি বা জনসংখ্যার কাঠামোতে এক দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকেও বিভিন্ন সময়ে ইউক্রেনীয় সেনাদের নিহতের দাবি করা হয়েছে, যা জেলেনস্কির দেওয়া তথ্যের চেয়ে অনেক বেশি। ফলে তথ্যের এই যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার মূল যুদ্ধের মতোই সমান তালে চলছে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব যে আধুনিক যুদ্ধগুলোতে সঠিক মৃতের সংখ্যা বের করা অত্যন্ত কঠিন এবং অনেক সময় তা রাজনীতি বা প্রোপাগান্ডার অংশ হয়ে দাঁড়ায়। তবে জেলেনস্কির এই স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে যুদ্ধের এই ভয়াবহতা কেবল ইউরোপেই সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আমরা দেখি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মানবতা, যেখানে প্রতিদিনের সংঘাত এবং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা আমাদের আজকের দ্বিতীয় আলোচনার বিষয়। গাজায় চলমান সংঘাত এখন আর কেবল একটি আঞ্চলিক বিবাদ বা দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ লড়াই নয়, বরং এটি এখন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের এক নতুন পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে একদিকে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে এবং অন্যদিকে বিশ্ব নেতারা কূটনীতিক টেবিলে বসে নতুন নতুন সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের নিচে থেকে যে আর্তনাদ ভেসে আসছে, তা শোনার মতো সময় বা মানসিকতা কি বিশ্ব নেতাদের আছে? এই প্রশ্নটি এখন বারবার সামনে আসছে, কারণ আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘ, বারবার সতর্ক করা সত্ত্বেও ত্রাণ সহায়তা পৌঁছানো এবং সাধারণ মানুষকে রক্ষা করার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। গাজার এই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে এক স্পষ্ট বিভাজন তৈরি করেছে, যেখানে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো এক সুরে কথা বলছে এবং পশ্চিমা বিশ্ব বা গ্লোবাল নর্থ ভিন্ন অবস্থান নিচ্ছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক স্থায়ী ফাটল সৃষ্টি করতে পারে বলে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন। ধ্বংসস্তূপের নিচে শুধু দালানকোঠা বা ইটপাথর নয়, সেখানে চাপা পড়ছে আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং যুদ্ধের নীতিমালার মতো বিষয়গুলো, যা যদি এখনই রক্ষা করা না যায়, তবে ভবিষ্যতে যে কোনো শক্তিশালী দেশ তাদের চেয়ে দুর্বল দেশের ওপর আগ্রাসন চালাতে দুবার ভাববে না। এই সংঘাতের ফলে লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা। তৃতীয় যে খবরটি নিয়ে আমরা কথা বলবো, তা শুনলে হয়তো অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়বে।
কারণ বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ এবং হেজ ফান্ড ম্যানেজার রে ডালিও সতর্ক করেছেন যে আমরা হয়তো একটি বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি চলে এসেছি এবং এই যুদ্ধে প্রচলিত অস্ত্রের পাশাপাশি অর্থ বা ইকোনমি একটি মারাত্মক মারণাস্ত্র হিসাবে ব্যবহৃত হবে। রে ডালিও, যিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিশ্ব অর্থনীতির চড়াই উতরাই খুব কাছ থেকে দেখেছেন, তিনি মনে করেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে পরাশক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন দেওয়ার প্রবণতা ১৯৩০-এর দশকের শেষের দিকের পরিস্থিতির সাথে অনেকটা মিলে যাচ্ছে। তার মতে, যখন কোনো উদীয়মান শক্তি যেমন চীন বর্তমানের প্রতিষ্ঠিত শক্তিকে যেমন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে ঋণের বোঝা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং সম্পদের অসম বণ্টন চরমে পৌঁছায়, তখন যুদ্ধের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। অর্থ একটি মারাত্মক অস্ত্র। ডালিওর এই উক্তিটির গভীরতা অনেক, কারণ আধুনিক যুগে কাউকে পরাজিত করতে হলে তার সীমান্তে সৈন্য পাঠানোর চেয়ে তার ব্যাংকিং সিস্টেম অচল করে দেওয়া বা তাকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দেওয়া অনেক বেশি কার্যকর হতে পারে, যা আমরা সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষেত্রে দেখেছি। কিন্তু এর বিপদ হল, যখন অর্থনৈতিক যুদ্ধ শুরু হয় তখন তা খুব সহজেই সামরিক সংঘাতে রূপ নিতে পারে, কারণ কোনো দেশ যখন দেখবে যে তাদের অস্তিত্ব অর্থনৈতিকভাবে বিপন্ন হচ্ছে, তখন তারা শেষ রক্ষা হিসেবে সামরিক শক্তি প্রয়োগ করতে বাধ্য হতে পারে। ডালিও আরও সতর্ক করেছেন যে ডলারের আধিপত্য কমে আসা এবং নতুন মুদ্রা ব্যবস্থা বা কারেন্সি সিস্টেম তৈরির চেষ্টা বিশ্ব অর্থনীতিতে এক বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে, যার ফলে সাধারণ মানুষের সঞ্চয়, বিনিয়োগ এবং ক্রয় ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। চতুর্থ শিরোনামটি আমাদের আবারও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে নিয়ে যায়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থানে সরাসরি হামলা চালায়, তবে তা আর দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে এক ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে। খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে, এবং যে কোনো একটি ভুল পদক্ষেপ বা মিসক্যালকুলেশন পুরো অঞ্চলকে বারুদের স্তূপে পরিণত করতে পারে। আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার অর্থ হল কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই নয়, বরং এর মধ্যে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং এমনকি উপসাগরীয় আরব দেশগুলো জড়িয়ে পড়তে পারে, যা বিশ্বব্যাপী তেল সরবরাহ বন্ধ করে দিয়ে এক নজিরবিহীন অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। খামেনি তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন যে ইরান একা নয়, এবং তাদের প্রতিরোধক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা রাখে। বিশ্লেষকরা মনে করছেন এই হুমকি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধক হিসাবে কাজ করার জন্য দেওয়া হয়েছে, যাতে ওয়াশিংটন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। কিন্তু ইতিহাসের পাতায় আমরা দেখেছি যে যখন বাগাড়ম্বর বা রেটরিক এই পর্যায়ে পৌঁছায়, তখন কূটনীতির পথ সংকুচিত হয়ে আসে এবং সংঘাতের পথ প্রশস্ত হয়। এই ধরনের পরিস্থিতিতে প্রক্সি যুদ্ধ বা ছায়াযুদ্ধ সরাসরি যুদ্ধে রূপ নিতে খুব বেশি সময় নেয় না, আর যদি সত্যিই আঞ্চলিক যুদ্ধ বেঁধে যায়, তবে তার প্রভাব এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত অনুভূত হবে। আমাদের চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ আপনারা সবার আগে পেতে পারেন। আজকের শেষ এবং অত্যন্ত উদ্বেগজনক খবরটি হল, যুদ্ধ কি সত্যিই শুরু হয়ে গেল? এই প্রশ্নটি উঠছে কারণ সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। বিমানবাহী রণতরী হল যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এবং সাগরে ভাসমান একটি বিমান ঘাঁটি, তাই এর দিকে ড্রোন ছোড়া বা হামলার চেষ্টা করাকে আমেরিকা তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসাবে বিবেচনা করতে পারে। যদিও এই হামলায় রণতরীর বড় কোনো ক্ষতি হয়েছে কিনা বা এটি কোনো সতর্কবার্তা ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কিন্তু ঘটনাটি প্রমাণ করে যে ইরানের ড্রোন প্রযুক্তি এখন আর অবহেলার বিষয় নয় এবং তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। ড্রোন এখন আধুনিক যুদ্ধের এক গেম চেঞ্জার বা মোড় পরিবর্তনকারী উপাদান হয়ে দাঁড়িয়েছে, কারণ খুব কম খরচে তৈরি এই ড্রোনগুলো কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজ বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে বা ক্ষতি করতে সক্ষম। এই ঘটনার পর পেন্টাগন এবং হোয়াইট হাউসে নিশ্চয়ই জরুরি বৈঠক চলছে যে এর প্রতিক্রিয়া কী হবে। তারা কি পাল্টা আঘাত হানবে নাকি উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক পথ খুঁজবে?
যদি যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানে তবে আমরা আমাদের আগের খবরে খামেনির যে হুঁশিয়ারির কথা বলেছিলাম, অর্থাৎ আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়া, তা বাস্তবে পরিণত হতে পারে। সাগরের বুকে এই উত্তেজনা শুধু সামরিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্যের লাইফলাইন বা জীবনরেখাকেও হুমকির মুখে ফেলছে। বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং প্রতি মুহূর্তেই নতুন নতুন আপডেট আসছে, তাই আমরা সব সময় সতর্ক দৃষ্টি রাখছি। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা চেষ্টা করলাম বিশ্বের বিভিন্ন প্রান্তের এই জটিল সমীকরণগুলো আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য খবরের সাথেই থাকবেন। ধন্যবাদ।